আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা অ্যাকাউন্টিং ফর এনজিও 10 নম্বর অধ্যায়ের দ্বিতীয় ক্লাস নিব। আজকের ক্লাসে এই অধ্যায়ের 1 নম্বর ফরম্যাটের দ্বিতীয় ক্লাস হবে 2 নম্বর বেসিস। এই ক্লাসে আমরা ডাবল কলাম ক্যাশ বুক দেখাবো। তো সবাই খাতা কলম বের করুন। দেখুন আমাদের বইয়ের প্রবলেম নাম্বার 7, এটা 2015 সালে আসছিল। The following transactions are related to NGO মুক্তি অফ কক্সবাজার ব্রাঞ্চ। এখানে ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে, ক্যাশ ব্যালেন্স 30,000 টাকা আর ব্যাংক ব্যালেন্স 2,80,000 টাকা। এই দুইটা আমাদের রিসিপ্ট পাশে দেখাতে হবে। ডোনেশন রিসিপ্ট 70,000 টাকা, এটা রিসিপ্ট পাশে দেখাতে হবে। পারচেস ফার্নিচার, এটা পেমেন্টে যাবে। ক্যাশ উইথড্র ফ্রম ব্যাংক, এটা আমাদের কন্ট্রা এন্ট্রি। ক্যাশ ডিপোজিট, এটাও কন্ট্রা এন্ট্রি। এখন দেখেন কন্ট্রা এন্ট্রি বিষয়ে আমি আবার বিস্তারিত জানাবো। প্রিপেয়ার এ ডাবল কলাম ক্যাশ বুক। আমাদের প্রথম খেয়াল করতে হবে সিঙ্গেল কলাম নাকি ডাবল কলাম, এটা কি বলেছে। তো ডাবল কলাম ক্যাশ বুক বললেই টাকার কলাম বাধ্যতামূলক দুইটা হবে, একটা ক্যাশের কলাম থাকবে, একটা ব্যাংকের কলাম থাকবে। যেগুলো ক্যাশে প্রদান করা হবে সব ক্যাশ কলামে বসবে, আর যেটা চেকের মাধ্যমে প্রদান করা হবে সেটা ব্যাংক কলামে দেখাতে হবে। এখন আমরা আসি, একটা ছক তৈরি করলাম। রিসিপ্ট পাশে দুইটা কলাম ক্যাশ এবং ব্যাংক, আবার পেমেন্ট পাশে দুইটা টাকার কলাম ক্যাশ এবং ব্যাংক। যখন আমরা ব্যালেন্স বিডি লিখব, ব্যালেন্স বিডি ওপেনিং ব্যালেন্স ক্যাশের কলামে 30,000 টাকা আর ব্যাংকের কলামে ছিল 2,80,000 টাকা। 1 তারিখের ঘটনা, 4 তারিখে ডোনেশন রিসিভ করেছি 70,000 টাকা। তাহলে ডোনেশন 70,000 টাকা রিসিভ পাশে ক্যাশের ঘরে দেখালাম, কেন? কারণ এটা ক্যাশ রিসিভ করি, এটা তো চেক রিসিভ করিনি। 8 তারিখে পারচেস ফার্নিচার অফ টাকা 65,000। ফার্নিচার ক্রয় করলে টাকা প্রদান করা হবে, তো পেমেন্টে যাবে। এবার পেমেন্টে ক্যাশের কলামে বসবে না ব্যাংকের কলামে বসবে? এখানে কোথাও চেক কথা তো লেখা নেই, তাহলে নগদ ঘরে ক্যাশের কলামে দেখাতে হবে। নগদ পেমেন্ট হয়েছে 65,000 টাকা। 8 তারিখের লেনদেন শেষ। 10 তারিখে বসে ক্যাশ উইথড্র, ক্যাশ উঠাই নেওয়া হয়েছে ফ্রম ব্যাংক, ব্যাংকের থেকে উঠাই নেওয়া হলো। আচ্ছা, ব্যাংকের থেকে যদি আপনি উঠাই নেন তাহলে এটা কোথায় নিয়ে যাবেন? এটা ক্যাশে নিতে হবে, ক্যাশ বেড়ে যাবে ব্যাংক কমে যাবে। তাহলে 10 তারিখ প্রথমে আমরা পেমেন্ট সাইটে চলে যাব, সেখানে ক্যাশ লিখে ব্যাংকের থেকে টাকা উঠাই নিব, নিয়ে এইটা কন্ট্রা এন্ট্রি, এটা আবার রিসিপ্ট পাশে ক্যাশের কলামে এটা যোগ করতে হবে। 10 তারিখ লিখলাম, ব্যাংকের থেকে টাকা নিয়ে আসলাম, নিয়ে ক্যাশে জমা দিয়েছি, ক্যাশ বেড়ে গেছে, ব্যাস। তাহলে ক্যাশ বাড়লো ব্যাংক কমলো, কন্ট্রা এন্ট্রি। 25 তারিখের ঘটনা, ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক। নগদ থেকে টাকা নিয়ে ব্যাংকে জমা দিলে ব্যাংক বেড়ে যাবে আর নগদ কমে যাবে। তাহলে 25 তারিখ প্রথমে আমরা পেমেন্ট সাইডে যাব, 25 তারিখ লিখলাম, ক্যাশের থেকে টাকা উঠাই নিলাম, কিসের পারপাসে? ব্যাংক নামে উঠাই নিলাম 10,000 টাকা, ব্যাংক এখানে ক্যাশ কমে গেল। এই তারিখটা আবার রিসিপ্ট পাশে চলে আসবেন, সেখানে ক্যাশ লিখবেন, ব্যাংকে টাকা জমা দিলেন, ব্যাংকে টাকা বেড়ে গেল। 25 তারিখের লেনদেন কন্ট্রা এন্ট্রি হয়ে গেল, আর কোনো লেনদেন নেই, শেষ। এখন আমাদের কাজ হলো যোগ করতে হবে রিসিপ্ট পাস। এখন রিসিপ্টের ভিতরে যে কোনো একটা যোগ করেন। আমি প্রথমে ক্যাশ বুকটা যোগ করলাম, ক্যাশ বইয়ে 1,40,000 টাকা হয়েছে, এটা পেমেন্ট সাইডে নিয়ে আসলাম 1,40,000 টাকা। এখান থেকে এবার মাইনাস করলাম, প্রথম মাইনাস করলাম 65,000 বাদ দিয়েছি, 10,000 বাদ দিয়েছি, বাদ দেওয়ার পরে আমাদের থাকে মাত্র 65,000। এটা আমাদের এখন ক্যাশ ইন হ্যান্ড, হাতে নগদ ব্যালেন্স আছে 65,000। ক্লিয়ার?
এবার আসেন ব্যাংক কলাম যোগ করি, 2,80,000 আর 10, 2,90,000। এই 2,90,000 আমরা পেমেন্ট সাইডে নিয়ে লিখে দিলাম। দেওয়ার পরে মাইনাস করলাম, একটা টাকা দেখছি শুধুমাত্র, 40,000 টাকা মাইনাস করলাম। মাইনাস করার পরে থাকে কত? 2,50,000। তাহলে ব্যাংকে এখন আমাদের জমা আছে 2,50,000 টাকা ব্যালেন্স রেডি। ব্যাস, কমপ্লিট। তাহলে আশা করি আপনারা টু কলাম বা ডাবল কলাম ক্যাশ রিসিভ অ্যান্ড পেমেন্ট শিখতে পারছেন। কি ঠিক আছে না? সবাই বুঝতে পারছেন? এভাবে প্রত্যেকটা অঙ্ক। আরেকটা অঙ্ক দেখেন, 8 নম্বর অঙ্কটা 17 সালে আসছিল। এটাও বলছে প্রিপেয়ার এ ডাবল কলাম ক্যাশ বুক। তাহলে প্রথমে ওপেনিং ক্যাশ ব্যালেন্স 1 লক্ষ টাকা, ব্যাংক ব্যালেন্স 10 লক্ষ টাকা। এটা দুইটা কলাম ডাবল কলাম করেছি, ক্যাশ এবং ব্যাংক কলামে। প্রথম ব্যালেন্স বিডি 1 তারিখ, ডেবিট সাইডে লিখলাম ক্যাশের কলামে 1 লাখ, ব্যাংকের কলামে 10 লাখ। ক্লিয়ার? এরপরের লেনদেন 4 তারিখ, ডোনেশন রিসিভ বাই চেক, চেক গ্রহণ করেছি 5 লাখ টাকা। তাহলে ব্যাংকে যাবে, বলে দিয়েছে অ্যান্ড ডিপোজিটেড ইন দ্য সেম ইনটু ব্যাংক। ওই একই তারিখে কিন্তু ব্যাংকে জমা দেওয়া হয়েছে। হ্যাঁ, চেকটা আমরা ব্যাংকে জমা দিয়েছি, তাহলে ব্যাংক কলামেই বসাবো। রিসিভ পাশে চলেন, সেখানে 4 তারিখ লেখেন, ডোনেশন 5 লাখ টাকা ব্যাংকের কলামে যোগ করবেন। নেক্সট, পারচেস ফার্নিচার থ্রো চেক। এখন ফার্নিচার ক্রয় করা হয়েছে 1,20,000 টাকার, তবে সেইখানে কিন্তু চেক প্রদান করা হয়েছে। চেক প্রদান করলে তো আপনার ব্যাংক কমে যাবে। তাহলে 6 তারিখের লেনদেন, পেমেন্ট সাইডে লিখবেন ফার্নিচার লিখে ব্যাংকের কলামে টাকা দিয়ে দিলেন, ব্যাস ওকে। নেক্সট, 10 তারিখের লেনদেন, কালেকশন অফ এমসি লোন। দেখেন, ক্ষুদ্র ঋণ আদায় করা হয়েছে। আদায় করলে তো টাকা আসে, তো রিসিভ পাশে যাবেন, টাকাটা বসাবেন ব্যাংক কলামে না ক্যাশ কলামে? ক্যাশ কলামে বসাবেন, কারণ এখানে কোথাও চেকের কথা উল্লেখ নেই। তাহলে ক্যাশের কলামে 10 তারিখ। ক্লিয়ার? 15 তারিখে সেল অফ পাসবুক, পাসবুক বিক্রি করা হয়েছে 1,000 টাকা। এখন সেল করলে তো টাকা আসে, রিসিভ পাশে যাবে, কোন কলামে বসবে? ক্যাশ কলামে বসবে, কারণ চেকের কথা তো উল্লেখ নেই। তাহলে আমরা উত্তরপত্রে ক্যাশ কলামে লিখে দিলাম। এবার 20 তারিখের লেনদেন, লস আর পেইড। এই পেইড করা মানে তো প্রদান করা, প্রদান করলে তো পেমেন্টে যাবে। তো পেমেন্টে লিখলাম আমরা 20 তারিখ, লেখার পরে লস আর লিখে কোথায় দেবো টাকা? চেক তো উল্লেখ নেই, তাই ক্যাশে প্রদান করে দিলাম, ক্যাশ কমে গেল। 22 তারিখ, অ্যাডভার্টিসমেন্ট এক্সপেন্সেস পেইড, বিজ্ঞাপন বাবদ খরচ প্রদান করা হয়েছে 4,000 টাকা। তো প্রদান করলে তো পেমেন্টে যাই, পেমেন্টে 22 তারিখ লিখলাম অ্যাডভার্টিসমেন্ট। এখন যেহেতু চেক নেই, তাহলে ক্যাশে টাকা দিতে হবে, ক্যাশের কলামে 4,000 টাকা পেইড করে দিলাম। 25 তারিখ, ওয়ার্কিং এক্সপেন্সেস পেইড, 10,000 টাকা প্রদান করেছি, তাহলে 25 তারিখ লিখলাম ওয়ার্কিং এক্সপেন্স 10,000 টাকা পেমেন্টে দেখালাম ক্যাশের বইতে। 30 তারিখ, অফিস রেন্ট পেইড 10,000 টাকা, তাহলে অফিস রেন্ট পেমেন্টের ঘরে অফিস রেন্ট লিখে 10,000 টাকা পেমেন্টে দেখা দিলাম ক্যাশের ঘরে, কারণ এটা তো কোনো চেক দেওয়া হয়নি, এই জন্য পেমেন্ট ক্যাশে দিয়ে দিছি। 31 তারিখ, ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক। তার মানে এখন আমাদের ক্যাশের থেকে টাকা নিয়ে নিতে হবে, নিয়ে এরপরে ব্যাংকে জমা দিতে হবে। তাহলে ক্যাশ কমে যাবে 75,000 টাকা। আগে 31 তারিখ পেমেন্ট পাশে যাবেন, সেখানে কনটা লিখবেন, সিতে কনটা। এবার 75,000 টাকা কমে গেল। এই 31 তারিখ সঙ্গে সঙ্গে আবার রিসিভ পাশে আসবেন, সেখানে লিখবেন ক্যাশ থেকে আসলো 75,000 টাকা ব্যাংকে ডিপোজিট হয়ে গেল, ব্যাস কন্টেন্টে হয়ে গেল। আর কোনো লেনদেন নেই, এখন যোগ করতে হবে। রিসিভ পাস প্রথমে যোগ করলাম, ক্যাশের কলাম 1,41,000 টাকা, এটা পেমেন্টে বসাবেন 1,41,000। বসানোর পরে মাইনাস হবে 2,000, 4,000, 10,000, 10,000, 75,000 বাদ দেওয়ার পরে এই 40,000 টাকা থেকে যাবে ব্যালেন্স সিডি। এরপরে ব্যাংকের কলাম যোগ করেন 15,75,000 টাকা, এটা পেমেন্ট সাইডে দেখাবেন, সেখান থেকে মাইনাস করেন 1,20,000,
মাইনাস করলে থাকে 14,55,000 টাকা। ক্লিয়ার? 14,55,000 টাকা ব্যালেন্স শিট। তাহলে 2 কলাম ক্যাশ রিসিভ পেমেন্ট। আর কোনো সমস্যা আছে কারোর? আশা করি কোনো সমস্যা নেই। যদি সমস্যা থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন, কমেন্ট বক্সে বিস্তারিত জানাবেন। আর কি কি ক্লাস লাগবে সেগুলো লিখবেন। আপনারা মাস্টার্স ফাইনাল ইয়ারে উঠে এই ভুলটা আর করবেন না। বছরের শুরুর থেকে কিন্তু আমি ক্লাস নিই সারা বছর, 365 দিনেই প্রতিদিন ক্লাস হয়, শুধু শুক্রবার একটা অফ থাকে। আপনার প্রতিদিন কোনো ক্লাস মিস হয় না। আমরা বইয়ের অঙ্কগুলো সারা বছরে প্রায় 5 থেকে 6 বার শেষ করি। তাহলে আপনি এই ভুল করবেন কেন? 12 মাসে মাত্র 1200 টাকা খরচ হবে, এক বছরের জন্য অনলি 1200 টাকা একটা সাবজেক্ট। তাহলে আপনি 1200 টাকা যদি ভর্তি হয়ে থাকতেন, আজকে কি আর এই সমস্যা হতো? সারা বছরে ক্লাস করলে এখন 4 থেকে 5 বার আপনি শেষ করতে পারতেন। আপনার কোনো সাবজেক্টে খারাপ হওয়ার সুযোগ ছিল না, প্রত্যেকটা সাবজেক্ট আপনি এ প্লাস পেতেন ম্যাথগুলো। আশা করি পারবেন ইনশাল্লাহ। আগামীতেও যোগাযোগ করবেন আমার সাথে। আর আমাদের এখানে ভর্তি হলেই 1200 টাকা ভর্তি হলে আমার কিন্তু বই ফ্রি, ওই টাকা বইয়ের জন্য আলাদা টাকা দেওয়া লাগে না, ওই 1200 টাকার মধ্যেই থাকে একটা বই। এখন আসেন 9 নাম্বার 19 সালে আসছিল, এটাও তো ডাবল কলাম, পারবেন না? আর ওটা ক্যাশের কলাম, এটা ব্যাংকের কলাম করবেন। ব্যালেন্স বিটি যেভাবে লিখেছি এটা লিখবেন। এবার দেখেন 10 নাম্বার, এটা 19 সালে আসছিল। প্রিপারে সিঙ্গেল কলাম ক্যাশ বুক, সিঙ্গেল কলাম তো সহজ। 19 সালে প্রিলিমিনারি 19 সালে দিয়েছিল এই নাম্বার, 10 নাম্বারটা সিঙ্গেল কলাম। আচ্ছা 11 নাম্বারটা 20 সালে আসছিল। তার মানে প্রতি বছরেই কিন্তু অঙ্ক আসে, এবছরও কিন্তু এরকম অঙ্ক পাবেন আপনি। তো এইটা 11 সালে 20 সালে যেটা আসছিল সেটা ছিল ডাবল কলাম, সিঙ্গেল কলাম আর ডাবল কলাম, এই তো অঙ্ক। যাক আশা করি আপনারা পারবেন। আগামী ক্লাসে আমরা 2 নম্বর ফরম্যাটের ক্লাস দেবো। আমা তৌফিকুল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রেখে দিন, পরবর্তীতে আপনি দেখতে পারবেন ইনশাআল্লাহ। আমা তৌফিক।